এসব দুই পয়সা মেয়েদের সাথে প্রেম করা যায়, ঘরের বউ করা যায় না। জাঙ্কুকের শেষ কথাগুলো এখনো কানে বাজছে। জাঙ্কুককে 5 বছর পরে দেখেও চিনতে এক মুহূর্ত দেরি হয়নি তে। 3 ঘন্টা যাবৎ স্টেশনে বসে আছে তে। কোথায় জানি লাইনের সমস্যা হয়েছে, তাই ট্রেনের দেরি হচ্ছে। হঠাৎ দূরে জাঙ্কুককে দেখতে পায়। 5 বছর পর স্টেশনে দেখা। জাঙ্কুককে দেখে নিজেকে আড়াল করে নেয় তে। মুখোমুখি হতে চায় না। জাঙ্কুকের শেষ কথাগুলো এখনো কানে বাজে তে। তে চমকে ফিরে তাকায়। এতদিন পরে মানুষটাকে দেখে কথা গলায় জড়িয়ে আসছে, কিছুতেই যেন মুখ থেকে বের হচ্ছে না। তবুও নিজেকে সামলে নেয় তে। না, কিছুতেই জাঙ্কুকের সামনে নিজেকে দুর্বল দেখাতে চায় না। আরে জাঙ্কুক, আপনি? তুমি এখানে? কেমন আছো তুমি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি তে। তে আর কিছু বলে না, চুপ করে থাকে। জাঙ্কুক তার পাশেই বসে। অনেক খুঁজেছি তোমায়, বাসায়ও গিয়েছি, পাইনি। কোথায় চলে গিয়েছিলে তে? এই তো একটু কাজে এসেছিলাম, চলে যাচ্ছি আজ। আপনি কোথায় যাবেন? তে জাঙ্কুকের প্রশ্নটি এড়িয়ে যায়। অফিসের কাজে, অনেকদিন ট্রেনে যাওয়া হয় না, তাই আজ খুব ইচ্ছে করছিল ট্রেনে যেতে, কিন্তু এত সময় অপেক্ষা করতে হচ্ছে, বিরক্তিকর। তে সংক্ষেপে জবাব দিল। তারপর বলো, তোমার কি খবর? মুচকি এসে তে বলল, ভালো আছি। এমন সময় 12-13 বছরের একটি মেয়ে 4-5 বছরের একটি ছোট্ট মেয়েকে নিয়ে এসে বলল, আপা, ঋষিতা খাচ্ছে না। ঋষিতা নামের ছোট্ট মেয়েটির মাথায় দুটো ঝুঁটি করা, আর তার সাথে চোখে চশমা। অসম্ভব রকমের কিউট। মিষ্টি মেয়েটি তের কাছে এসে বলল, আম্মু, খাবো না এখন, ওকে বলে দাও আমাকে যেন বিরক্ত না করে, ভালো লাগে না আমার। ছোট মেয়েটার কথা বলা মুরব্বী ভঙ্গিতে জাঙ্কুকের ঠোঁটে হাসি ফোটালো। তোমার মেয়ে? ঋষিতা। বাহ, খুব সুন্দর নাম। কে রেখেছে, তুমি না তোমার স্বামী? তে হাসে, কিছু বলে না। হাই ঋষিতা, কেমন আছো? ঋষিতা জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে কিছু সময়, তারপর চশমাটা নাগের ডগা থেকে তুলে আঙুল দিয়ে ধাক্কা দিয়ে ঠিক করে নিয়ে বলে, আমি ভালো আছি। আম্মু, উনি কে? তে কিছু বলার আগে জাঙ্কুক বলল, আমি তোমার আম্মুর বন্ধু। তোমারও বন্ধু? সত্যি? তুমি আমার বন্ধু? কি মজা, কি মজা। আম্মুর বন্ধু, আমারও বন্ধু। ঋষিতা খুশিতে হাততালি দিতে দিতে লাফাচ্ছে। মেয়ের খুশি দেখে তে মৃদু হাসে। বন্ধু, চলো আমরা গেমস খেলি। ঋষিতা, উনি তোমার আঙ্কেল হন, একটু ধমকে সুরে বলল তে। ঋষিতার মন খারাপ হয়ে যায়। জাঙ্কুক বলল, আরে তাতে কি, ঋষিতা আমাকে বন্ধু বলেই ডাকো। ঠিক আছে ঋষিতা। ঋষিতার ঠোঁটে হাসি ফোটে। তে জাঙ্কুকের সাথে ঋষিতার বন্ধুত্ব পছন্দ করছে না। জেনি নামের মেয়েটিকে ঋষিতার সাথে খেলতে বলল। জাঙ্কুকও বসে আছে। তোমার স্বামী কোথায়? ওনাকে দেখতে পাচ্ছি না। দেশের বাইরে থাকে। ও আচ্ছা, বিয়ে করলে কবে? 5 বছর। আপনার কি খবর বলুন? আপনার ওয়াইফ কেমন আছে? মাথা নিচু করে হাসে জাঙ্কুক। হাসছেন যে? বিয়েটা করা হয়ে ওঠেনি। কেন? লিসার সাথে না বিয়ে ঠিক হয়েছিল? শেষ পর্যন্ত আর হয়নি। আহ, কেন হয়নি? জানতে ইচ্ছে করছে না তে। বড় লোকের ব্যাপার স্যাপারই আলাদা, কখন কি খেয়াল আসে সেটা তারাই জানে। তে ভোলেনি এই জাঙ্কুকে 5 বছর আগে কিভাবে তাকে অপমান করেছিল। শুধু তাই নয়, তাদের সম্পর্ককে অস্বীকার করেছে। তাই জাঙ্কুকের সামনে অস্বস্তি হবে তে, এটা অস্বাভাবিক নয়। তে, আই এম সরি, তোমার সাথে অন্যায় করেছি, পারলে ক্ষমা করে দিন। জানেন মিস্টার জিওন জাঙ্কুক, আজ আমার কাছে কি কি আছে? ওহ সরি, প্রশ্নটা এভাবে করতে পারেন? কি কি নেই? আমার মেয়ের শখ ট্রেনে চড়া, তাই আজ ওকে নিয়ে ট্রেনের সফর। আমার কাছে আজ কি নেই? গাড়ি, বাড়ি, যশ, খ্যাতি, আর তার চেয়েও দামি জিনিসটাও আমার কাছে আছে, আমার মেয়ে। আপনাদের সমাজে কি যেন একটা বলে, হাই ক্লাস সোসাইটি।
সেটাতে আমার নামডাক এখন অনেক উচ্চতায় পৌঁছে গেছে। আমি আর কোনো গরিব ঘরের অতি সাধারণ মেয়ে নই, কিন্তু এত কিছুর পরেও আমার মেয়েকে আমি শিখিয়েছি কিভাবে মানুষকে মূল্যায়ন করতে হয়। বাই দ্য ওয়ে, ভালোই হয়েছে দেখা হয়ে। এমন সময় ট্রেন এসে পড়ে। একটা ছেলে বেশ হ্যান্ডসাম দেখতে এসে বলল, ম্যাডাম চলুন, ট্রেন এসে গেছে। তো মিস্টার জিয়ন জানতো, ভালো লাগলো কথা বলে, আসছি। তে ঋষি তার হাত ধরে এগিয়ে যায়। সাথে জেনি নামের মেয়েটি আর ওই ছেলেটি কুলিদের দিয়ে জিনিসপত্র সব নেয়ার ব্যবস্থা করেছে। জাঙ্কুক কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তে কোনো কথাই যেন বুঝতে পারেনি। হুঁশ ফিরতেই ছেলেটিকে জিজ্ঞাসা করলো, উনি আপনার কি হয়? উনি তো আমাদের ম্যাডাম, আমি ওনার বিয়ে। ছেলেটা চলে যায়। নিশ্চয়ই খুব বড় লোকের সাথে বিয়ে হয়েছে তে। জাঙ্কুক মনে মনে ভাবে, ভালোই হয়েছে, কত অপমান সহ্য করতে হয়েছে মেয়েটাকে। জাঙ্কুক হাসে নিজের ভাগ্য দেখে। এটাই বোধহয় নিয়তি। সেই জাঙ্কুক যে কিনা নিজের গাড়ি ছাড়া অন্য কারো গাড়িতে উঠতো না, আর সে ট্রেনে চড়ে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। আর তে তে কত সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। পরিবার বলতে অন্ধ মা আর এক ভাই ছিল। ভাইটাকে অনেক কষ্টে দেশের বাইরে পাঠায়, কিন্তু আর ফিরে আসে না। এক সময় যোগাযোগ বন্ধ করে দেয়। অন্ধ মা আর যুবতী মেয়ে কত কষ্টে দিন পার করেছে তা বলার অপেক্ষা রাখে না। তের বান্ধবী ছিল জিমিনা, জাঙ্কুকের বোন। জিমিনা তেকে খুব পছন্দ করত। অনেক মেধাবী ছিল তে। সংসারের খরচ চালাতো টিউশনির টাকা দিয়ে। বোগাম, জাঙ্কুক আর জিমিনা, তারা তিন ভাই বোন। বোগাম দেশের বাইরে থাকে। একবার স্ত্রী সন্তানকে সাথে নেওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন বোগামের মেয়ের জন্য একজন গৃহ শিক্ষকের খোঁজ চালাচ্ছিল, বাইরে যাবার আগে 6 মাস পড়ালেখার জন্য। জিমিনা তখন তেকে পড়াতে বলে, কারণ জিমিনা তের পারিবারিক অবস্থা জানতো। তেও রাজি হয়ে যায়, কারণ সবগুলো টিউশনি থেকে যা পায় তার থেকেও বেশি পাবে এখানে। সেই থেকে জাঙ্কুকের পরিবারে প্রবেশ তে। আর সেই তে আজ কোথায়? জাঙ্কুকের ভাবনায় ছেদ পড়ল ট্রেনের হুইসেল বাজতে। দৌড়ে গিয়ে ট্রেন ধরল। ইউনো, কাল কয়টা ইন্টারভিউ? ম্যাম, 11টা থেকে। গুড, সব বোর্ড মেম্বার তো থাকবেই। তুমি 10টায় জরুরি মিটিং জানিয়ে ইমেল করে দাও। ওকে ম্যাডাম। ট্রেনের কেবিনেতে জাঙ্কুকের সাথে দেখা হবার পর মনটা ভালো নেই, বেশ বিরক্ত হয়ে আছে। ঋষিতার খুশি দেখে তের সব বিরক্ত দূর হয়ে গেছে। আম্মু দেখো, সবকিছু আমাদের সাথে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ইস, কি সুন্দর। আম্মু, আমরা আবার ট্রেনে কবে যাব? আবার আসবো, আবার যাব। না না, আমি এখান থেকে ট্রেনে করেই যাব। প্লিজ আম্মু, প্লিজ প্লিজ। আচ্ছা মা, ট্রেনেই যাব। ঋষিতা হাসি মুখের দিকে তাকিয়ে আছে তে। জাঙ্কুকের ছায়াও মেয়ের উপরে পড়তে দেবে না, কিছুতেই না। তবু একটা চিন্তার রেখা ফুটে উঠেছে তের কপালে। তের হাতে আবেদনকারীর বায়োডাটা। 15 জনের ইন্টারভিউ নেওয়া হয়েছে। 16 নম্বর প্রার্থীর কাগজ হাতে নিতে চমকে উঠল তে। জাঙ্কুকের ছবি। এমন সময় জাঙ্কুক প্রবেশ করে। তে ছাড়াও আরো 5 জন বোর্ড মেম্বার রয়েছে। জাঙ্কুক রুমে প্রবেশ করেই মনে হলো ওর পায়ের নিচের মাটি সরে গেছে। এটা তের অফিস। জাঙ্কুক বেরিয়ে যাবে না কি করবে বুঝতে পারছে না। তেও নিজেও ভেবে পাচ্ছে না জাঙ্কুক এখানে কেন। যে জাঙ্কুকের অফিসে শত শত মানুষ কাজ করে, সেই জাঙ্কুক নিজে চাকরি ইন্টারভিউ দিতে এসেছে। বসুন। তের কথায় হুঁশ পেল জাঙ্কুকে। বেরিয়ে গেলে চলবে না, চাকরিটা ওর ভীষণ প্রয়োজন। তো মিস্টার জিয়ন জাঙ্কুক, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। আপনার এর আগে কি এ ধরনের কাজের কোনো অভিজ্ঞতা আছে? এরকম একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে বোর্ড মেম্বাররা। জাঙ্কুক সব প্রশ্নের উত্তর দিচ্ছে। তে একটাও প্রশ্ন করেনি। শেষ পর্যায়ে একজন বলল, ম্যাডাম আপনি কিছু জিজ্ঞাসা করুন। আপনাকে নিলে আমাদের কোম্পানির কি লাভ? আপনি কি এই পোস্টটা নিজেকে যোগ্য মনে করেন? এই প্রশ্নের গ্রহণযোগ্য উত্তর দিলে আমরা আপনাকে নিতে পারি।
ম্যাম, প্রথমত আমরা কেউ অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করিনি। প্রতিটি কাজ করার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে হয়, আর তার জন্য সুযোগের প্রয়োজন। আমি বিশ্বাস করি আমাকে সে সুযোগ দিলে আমি আমার সেরাটা দিতে পারবো, আর আপনাদের কোম্পানির একজন বিশ্বস্ত এবং অনুগত কর্মী হতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। আপনি আসতে পারেন। ইন্টারভিউ নেওয়া শেষ হলে তে অসুস্থতার অজুহাতে বাসায় ফিরে আসে। নতুন যে 10 জন নেওয়া হয়েছে তাদের মধ্যে জাংকুকও একজন। তে সিদ্ধান্তহীনতায় ভুগেছে জাংকুককে নেবে কিনা। যদিও জাংকুকে সন্তোষজনক ইন্টারভিউ দিয়েছে, তবুও তে চায়নি জাংকুক এখানে চাকরি করুক। কিন্তু পরে ভেবে দেখলো জাংকুকের কি প্রয়োজন চাকরি, সেটা দেখার জন্য হলেও চাকরিটা দেয়া যায়। এক সপ্তাহের মধ্যে জয়েনিং লেটার পেয়ে যায় জাংকুক। লেটারটা হাতে নিয়ে বসে আছে জাংকুক। এটাই কি নিয়তি? আজ তের অফিসে চাকরি করতে হবে? আসলে পৃথিবীটা অদ্ভুত। আর প্রকৃতি ঠিকই প্রতিশোধ নেয়। জাংকুকের দুয়ার থেকে যে তেকে অপমানিত করে তাড়িয়ে দিয়েছিল, আর সেই তের দুয়ারে চাকরির জন্য দাঁড়াতে হলো। এটাই কি ভাগ্য? জাংকুক পরদিন অফিসে যায় জয়েন করতে। জয়েন করার পর তাকে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। তের ঠিক সামনের কেবিনটা জাংকুকের, আর তার পাশেরটা ইয়োনোর। জাংকুক কেবিন থেকে বের হবার সময় দেখলো তে কেবিনে ঢুকছে। একটু পরেই জাংকুকের ডাক পড়লো তের কেবিনে। আসবো? আসুন। তে একটা ফাইল দেখে যাচ্ছে। জাংকুকের দিকে মুখ তুলে তাকিয়েও দেখেনি। হাতের কাজ শেষ করে দেখে জাংকুক দাঁড়িয়ে আছে, তেকে দেখছে। বসুন। তারপর একটা ফাইল এগিয়ে দেয় জাংকুকের দিকে। ফাইলটা ভালো করে স্টাডি করবেন, আর ইয়োনো বাকিটা বুঝিয়ে দেবে। আমরা যে নতুন প্রজেক্টটা হাতে নিয়েছি সেটার গুরুদায়িত্ব আপনার উপর। আশা করি হতাশ করবেন না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তে, ম্যাডাম। তে নয়, ম্যাডাম। আমি এই কোম্পানির এমডি। নেক্সট টাইম এটা ভুলে যাবেন না। সরি ম্যাডাম। এবার আসতে পারি? থ্যাংক ইউ ম্যাডাম। কিসের জন্য? আমাকে এত বড় দায়িত্ব দিলেন তাই। দায়িত্ব দিলাম ঠিকই, কিন্তু দায়িত্ব পালন করতে জানেন তো? বাই দ্য ওয়ে, ফাইলটা স্টাডি করুন। লাঞ্চের পর সাইডে যাবেন আমার সাথে। আপনার ল্যাপটপ আছে তো? জি আছে। ওকে, সাথে নেবেন। জি আচ্ছা। জাংকুক বেরিয়ে যায় তের কেবিন থেকে। তে চেহারে গা এলিয়ে দেয়। এত বড় দায়িত্ব জাংকুক পারবে কিনা কে জানে। তাকে সবসময় খেয়াল রাখতে হবে। জাংকুকের কেন চাকরিটা দরকার সে খোঁজ ঠিকই নিয়েছে তে। ইন্টারভিউ যেদিন হয়েছে তার পরের দিনই ইয়োনোকে দিয়ে খোঁজ নিয়েছে। ইয়োনো জানালো জাংকুক তার মায়ের সাথে তাদের পুরনো একটা বাড়িতে থাকে। তার মা অসুস্থ। একটা কাজের মহিলা দেখাশোনা করে। জাংকুকদের সবকিছু ছিল, কিন্তু ব্যবসায় আর শেয়ার বাজারে মারাত্মক ধসে সব হারায়। এই পুরনো বাড়ি ছাড়া কিছুই নেই এখন। গাড়ি বাড়ি সব গেছে। তে জানে জাংকুকদের অবস্থা কি ছিল, কিন্তু ইয়োনোকে সেটা বুঝতে দেয়নি। ঋষিতার স্কুল ছুটির সময় হয়েছে, কিন্তু তেকেও বেরোতে হবে। কি করবে বুঝতে পারছে না। ইয়োনো, রুমে আসো। ফোন করে ডাকলো ইয়োনোকে তে। ম্যাডাম দেখেছেন? শোনো, ঋষিতার স্কুলের ছুটির সময় হয়েছে, আমি যেতে পারছি না। তুমি ওকে বাসায় ড্রপ করে আসো। জেনি সাথে আছে। ঠিক আছে ম্যাডাম। আর শোনো, ঋষিতাকে পাবার সাথে সাথে ফোন করে দিও আমাকে। ওকে ম্যাম। লাঞ্চের পরে জাংকুককে নিয়ে বের হয় তে। কিছুক্ষণ পরেই ফোন আসে। আম্মু, তুমি আসলে না কেন? একটু কাজে আটকে গেছি সোনা। তুমি আঙ্কেলের সাথে যাও, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, দেরি করবে না। ওকে মামুনি, বাই। বাই। জাংকুক চুপচাপ বসে আছে। এই মেয়েটা পাগলের মতো ভালোবাসতো জাংকুককে। জাংকুক কত মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়েছিল, আর মেয়েটা সরল মনে বিশ্বাস করেছিল। কিন্তু জাংকুক তো কখনোই ভালোবাসেনি। অন্যান্য মেয়েদের সাথে যা করত তের বেলায়ও তেমনই ছিল, কিন্তু বোকা মেয়েটা অন্ধের মতো বিশ্বাস করত, আর জাংকুককে বেশ মজা পেত। হঠাৎ ব্যবসার এই অবস্থা কেন? ব্যবসার এই অবস্থা কিভাবে? মৃদু হেসে জাংকুক বলল, আমার মতো মানুষের ব্যবসা আর কেমনই হবে বলো। ও,
সরি, বলুন। ফর্মালিটি অফিসের জন্য। থ্যাঙ্কস, ওয়েলকাম। জিমিন এখন কোথায়? জিমিনা ওর স্বামীর সাথে ইউকেতে আছে। 2 বছর আগে এসেছিল। একটা ছেলে আছে। আর ভাইয়া সেই যে গেল ভাবিদের নিয়ে, একবার এসেছিল আর আসেনি। ছেলে মেয়ের পড়াশোনায় নাকি ক্ষতি হবে। আসলে কি জানো, সবই আমার কর্মদোষ। ব্যবসায় যখন খারাপ অবস্থা, ভাইয়া অনেক হেল্প করেছে, তবু ধরে রাখতে পারেনি। আর কত দিবে? ওরও তো স্ত্রী সন্তানের জন্য করতে হবে। ভাবি তো সরাসরি বলেই দিলেন আর 1 পয়সাও দিতে পারবে না। আম্মু খুব অসুস্থ। ভাইয়া মাঝে মধ্যে ভাবিকে লুকিয়ে কিছু টাকা পাঠায়, তাতে আম্মুর কিছু ওষুধ আনা হয়। আর সংসারের সব খরচা জিমিনি দিয়ে যাচ্ছে। আমি এতটাই অক্ষম যে আম্মুর চিকিৎসার টাকা পর্যন্ত জোগাড় করতে পারিনি। একটার পর একটা চাকরি খুঁজেই যাচ্ছিলাম। এই চাকরিটার খুব দরকার ছিল আমার। জিমিনের কাছ থেকে টাকা নিতেও লজ্জা লাগে, কিন্তু আমার নিজের জন্য না হলেও আম্মুর জন্য নিতে হয়। জাঙ্কুকের অবস্থার কথা শুনে খুব খারাপ লাগলো তের। কাজ শেষ করে বিকেল হয়ে গেছে, এর মধ্যে ফোন আসে, আম্মু এক্ষুনি বাসায় আসো। তে কিছু বলার আগে ফোন রেখে দেয় ঋষিতা। মেয়ের রাগ বুঝতে পেরে মুচকি হাসে তে। কে? ঋষিতা? আমার দেরি হয়ে গেছে দেখে রাগ করেছে। ফোন আসলো। হ্যালো। কি রে মা, তুই কোথায়? তাড়াতাড়ি একটু বাসায় আয় তো। কি হয়েছে বাবা, কোনো সমস্যা? তুই তাড়াতাড়ি আয়। এই কথা বলেই ফোন রেখে দিলেন। তের চোখে মুখে চিন্তার ছাপ। কোনো সমস্যা? বুঝতে পারছি না। বাসা থেকে ফোন এসেছে, সরাসরি বাসায় যেতে হবে। তোমার শ্বশুর? তে উত্তর দিল না, স্পিড বাড়িয়ে দেয়। বিশাল একটা বাড়ির সামনে আসে গাড়ি। গেট খুলে যায়। গাড়ি পার্ক করে দ্রুত বেরিয়ে আসে। জাঙ্কুকও নেমে আসে গাড়ি থেকে। সন্ধ্যা হয়ে গেছে। কনিল বেল বাজতে গিয়েও দেখে দরজা খোলা। পুরো বাসা নীরব, কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ঘরে প্রবেশ করে তে আর জাঙ্কু। ঋষিতা, বাবা। কেউ কোনো সাড়া দিচ্ছে না। একটা চিরকুট পড়ে আছে। ছাদে চলে আসো। তে দৌড়ে ছাদে যায়, তার পিছনে জাঙ্কুকও যায়। ছাদের দরজা খুলতেই চারিদিকে আলো ঝলমল করে ওঠে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ঋষিতা দৌড়ে এসে জড়িয়ে ধরে তে। হ্যাপি বার্থডে আম্মু। থ্যাংক ইউ সোনা। এসব করতে গেলে কেন? তোমরা জানো না আমি আমার জন্মদিন পালন করি না? তুই করিস না, আমরা করব। এখন থেকে করতে হবে। আমার নাতনির অর্ডার মানতে হবে। জিওপে এগিয়ে এসে কথাগুলো বলল। বাবা, তুমিও পারো। আদর দিয়ে দিয়ে মাথায় তুলছো। বেশ করছি। এবার এদিকে আয়, কেকটা কাটবো। জাঙ্কুকের দিকে তাকিয়ে বললে, ওনাকে তো চিনতে পারলাম না। উনি মিস্টার জিওন জাংকুক, আজই জয়েন করেছে। আমার সাথে সাইডে গিয়েছিল। তোমাদের ফোন পেয়ে দৌড়ে আসতে হলো। এভাবে কেউ ফোনে ডাকে? ভয় পেয়ে গেছি। ঋষিতা দৌড়ে এসে জাংকুকের হাত ধরে বলল, দাদু, ওনাকে চিনো না? উনি তো আম্মুর বন্ধু, আমারও বন্ধু। বন্ধু আঙ্কেল। জাংকুক সালাম দিয়ে হ্যান্ডশেক করে, তারপর ঋষিতাকে কোলে তুলে নেয়। যে হোক, ঋষিতা আর ইউনো মিলে পুরো সাজ সাজিয়েছে। ঘরোয়াভাবে পালন হয় তের জন্মদিন। জাংকুক তের কাছে এসে বলল, শুভ জন্মদিন। ধন্যবাদ, মৃদু এসে বলে তে। রাতের খাবার পর তে ইউনোকে বলে জাংকুককে বাসায় পৌঁছে দিতে। জাংকুক আর ইউনো গাড়িতে বসে আছে। ম্যাডামের শ্বশুর খুব আমোদে লোক। ভালো লাগলো ওনাকে দেখি। কার কথা বলছেন? ঋষিতার দাদু? হ্যাঁ। এই ভুল প্রথমে আমিও করেছিলাম। উনি তো ম্যাডামের শ্বশুর নন, বাবা। ঋষিতার দাদু বলে ডাকে। সাহেবের একটিমাত্রই মেয়ে তে ম্যাম। ইউনোর কথা শুনে অবাক হয়ে যায় জাংকুক। তের বাবা অনেক বছর আগেই মারা গেছে, সেটা জাংকুক জানে। ভেবেছিল শ্বশুর, কিন্তু ম্যাডামের হাজবেন্ড কি করে? ম্যাডাম মনে হয় বিধবা। কোনোদিন ওনার স্বামীর কথা শুনিনি। অনেকে বলে ডিভোর্স হয়ে গেছে, অনেকে বলে ঋষিতার জন্মের আগেই মারা গেছে। ওহ, সো স্যাড। কিন্তু জাংকুকের হিসাব মিলছে না। তাহলে জিহুপ আহমেদ কি? এই প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। 2 দিন পরে বিকেলবেলা প্রজেক্টের কাজ দেখে ফিরছে তে সাথে জাংকুক। জাংকুককে সাথে নিয়ে ফিরতে হয়। জাংকুকের গাড়ি নেই, তাছাড়া প্রজেক্টটা বেশ দূরে।
হঠাৎ আকাশে কালো হয়ে যায়। মুহূর্তের মধ্যেই বাতাস বইতে শুরু করে। বৈশাখের শেষ হলেও হঠাৎ ঝড়ের কবলে পড়ে। গাড়িতে থাকা সম্ভব হচ্ছে না। রাস্তার পাশে একটা ছোট্ট ঘর দেখে সেখানেই গাড়ি থামায়। ঘরটা রাস্তা থেকে সামান্য ভিতরে। কেউ ঘরটা করতে গিয়েও শেষ করতে পারেনি। একতলা ঘরে ছাদ আছে, ইটের দেয়াল আছে, তবে দরজা জানলা কিছুই নেই। ইটের মধ্যে শ্যাওলা পড়ে গিয়েছে। গাড়ি থেকে বের হয়ে তারা দুজন দৌড়ে সেই বাড়িটার ভিতরে যায়। ভিজে পুরো একাকার। নির্জন এই জায়গায় জাঙ্কু কাটতে আটকে গেছে। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি। বিকেল গড়িয়ে সন্ধ্যার অন্ধকার নেমে আসছে। একটা দরজার এপাশে জাঙ্কুক, অন্যদিকে তে দাঁড়িয়ে আছে। ভেজা শাড়ি শরীরে লেপ্টে গেছে। এই অবস্থায় তে খুব অস্বস্তি বোধ করছে। জড়সড় হয়ে আছে। জাঙ্কুক বুঝতে পেরেছে তের অবস্থা, তাই সেও তার দিকে তাকাচ্ছে না। হঠাৎ আশেপাশে প্রচন্ড শব্দে বাজ পড়ল। তে ভয়ে জাপটে ধরে জাঙ্কুককে। আচমকা জড়িয়ে ধরায় চমকে ওঠে জাঙ্কুক। কি করবে বুঝতে পারে না। ইতস্তত ভাবে একটা হাত রাখে তের পিঠে। জ্বরে গা পুড়ে যাচ্ছে তের। এখনো জড়িয়ে ধরে আছে। ভেজা কাপড়ে জ্বর আরো বাড়ছে। বাইরে ঝড় কিছুটা কমলেও ঝুম বৃষ্টি হচ্ছে। বের হওয়া সম্ভবই হচ্ছে না। তে বিড়বিড় করছে, ঋষিতা, ঋষিতা। ঋষিতার নামটা শোনা যাচ্ছে। জাঙ্কুক বুঝতে চেষ্টা করে কি বলছে। তে হাত পা ঠান্ডা হয়ে আসছে। এদিকে জ্বরে পড়ে যাচ্ছে শরীর। জাঙ্কুক কি করবে মাথায় কাজ করছে না। ভেজা অবস্থায় আরো খারাপের দিকে যাচ্ছে। উপায় না পেয়ে জাঙ্কুক তের আঁচলটা সরিয়ে পানি নিগিয়ে নেয়। তারপর তেকে জড়িয়ে ধরে রাখে যাতে তার শরীরের উত্তাপে হাত পা গরম থাকে। জাঙ্কুক, ও আমার মেয়ে, তুমি চলে যাও। ঋষিতা আমার। নিজের নাম শুনে চমকে ওঠে জাঙ্কুক। ঋষিতার সাথে তার কি সম্পর্ক বুঝতে পারে না। কেন এসব বলছে তে? বৃষ্টি অনেক কমেছে। এদিকে রাত 8টা বেজে গেছে। তের মোবাইলটাও বন্ধ হয়ে গেছে। বাসার নম্বর নেই জাঙ্কুকের কাছে, আর নেটওয়ার্কের অবস্থাও খুব খারাপ। ইউনোকে ফোন দেওয়া সম্ভব হয়নি। জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে গাড়িতে শুইয়ে দেয়। তারপর নিজেই ড্রাইভ করে বাসায় আসে। জেনি দরজা খুলে দেখে জাঙ্কুকের কোলে তে। যেহপো ড্রয়িং রুমে ছিল ঋষিতার সাথে। কি হয়েছে? প্রচন্ড জ্বর, অজ্ঞান হয়ে গেছে। ইউনো ডাক্তার নিয়ে আসছে। আম্মু, ঋষিতা কাঁদতে থাকে। রুমে নিয়ে আসো। যেহোক তে রুমটা দেখিয়ে দিলেন। জাঙ্কুক তেকে বিছানায় শুইয়ে দেয়। ন্যান্সি এই বাড়িতেই কাজ করে। এই পরিবারের একজন সদস্য হয়ে গেছে। যেহোক তাকে তের ভেজা কাপড় পাল্টে দিতে বললেন। ডাক্তার এসে ওষুধ দিলেন। বললেন ভয়ের কিছু নেই, তবে খেয়াল রাখবেন, বাড়াবাড়ি হলে হাসপাতালে ভর্তি করতে হবে। ঋষিতা কেঁদেই যাচ্ছে। জাঙ্কুক ওকে কাছে নিয়ে বলল, তোমার আম্মু সকালেই সুস্থ হয়ে যাবে। এখন যদি তুমি কান্না করো তবে তো তোমার আম্মু কষ্ট পাবে। অনেক বুঝিয়ে কান্না থামালো ঋষিতা। জিওপের সাথে কথা বলছে জাঙ্কুক। আঙ্কেল, কিছু মনে না করলে একটা কথা জানতে পারি? হ্যাঁ বাবা, বলো, কি জানতে চাও? গম্ভীর মুখে বললেন জেহব। তে আপনার মেয়ে না, সেটা আমি জানি। চমকে উঠল জেহব। কি বলছো এসব? উত্তেজিত হবেন না। তে হয়তো বলেনি আপনাকে। ও আমার অনেক আগে থেকেই পরিচিত। আমার বোনের বান্ধবী ছিল। কিন্তু বুঝতে পারছি না এখানে কিভাবে আসলো। অনেক সময় চুপ হয়ে থাকে জেহব। তারপরে বলল, আমার একমাত্র মেয়ে আয়ু 12 বছর বয়সে মারা যায়। কয়েক বছর পরে আমার স্ত্রীও মারা যায়। এই সংসারে কেউ নেই বললেই চলে। একদিন অফিস থেকে ফিরছি। আমার শরীর ভালো ছিল না। হঠাৎ এক মহিলা এসে পড়লো গাড়ির সামনে। অন্ধ মহিলা, সাথে ওনার মেয়েও ছিলেন। মেয়ে কি যেন করতে ব্যস্ত ছিল, আর মহিলা না বুঝে গাড়ির সামনে এসে পড়ে। গাড়ি থেকে নেমে গিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু বাঁচাতে পারেনি। মেয়েটি এই খবর শুনে জ্ঞান হারায়। ডাক্তার তখন জানায় মেয়েটি প্রেগনেন্ট ছিল। তখন আমি তার কাছ থেকে সব শুনি তার ব্যাপারে। তারপর নিয়ে আসি আমার কাছে। আমার মেয়ের পরিচয় দেই। ও আমাকে বাবার স্থান দেয়। মেয়েটা একটা কুলাঙ্গার ছেলের প্রেমের ফাঁদে পা দিয়েছিল। বিশ্বাস করে নিজের সবটা উজাড় করে দিয়েছে। নিজের জীবনটাও বাজি রাখতে পারত, কিন্তু সেই ছেলেটা সবার সামনে তাকে অস্বীকার করে। তাই মা মেয়ে শহর ছেড়ে চলে যাচ্ছিল, আর আমার গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করে। অথচ ছেলেটা জানতেও পারেনি এমন ফুটফুটে একটা মেয়ে মেয়েটার গর্ভে। জাঙ্কুকের দু চোখ দিয়ে পানি ঝরছে।
তে এই জন্যই জ্বরের ঘরে এসব বলছিল। ঋষিতা ঋষিতা আমি সেই পশু। কান্নায় ভেঙে পড়ে জাংকুক। জিওপের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিল ঋষিতা। জাংকুক উঠে এসে আলতো করে ছুঁয়ে দেখে মেয়ের মুখ, তারপর কপালে চুমু খায়। আমি জানি তুমিই সে। যেদিন তোমাকে প্রথম দেখি সেদিনই তে বলেছিল আমাকে, তুমি কেন ঠকালে মেয়েটাকে। আমি মানুষ ছিলাম না, সম্পর্ক কি, তার মূল্য কি, এসব বুঝতেও চাইতাম না। মেয়েদের সাথে মেলামেশা, বন্ধু বান্ধবী নিয়ে দিন কাটাতাম। অফিসেও মন দিতাম না। বন্ধুদের সাথে বাজি ধরে তেকে প্রেমের জালে ফাঁসাই। তে বিশ্বাস করতো আমাকে, আর আমি তার ফায়দা নিয়েছিলাম। পরে লিসা নামের একটি মেয়ের সাথে বিয়ে ঠিক হয়। তে এসে তখনই আমাকে বিয়ের কথা বলে। বন্ধুদের সামনে আমি যা তা বলে অপমান করে তাড়িয়ে দিয়েছি। বলেছি এসব দুই পয়সার মেয়ের সাথে প্রেম করা যায়, ঘরের বউ করা যায় না। লিসার সাথে বিয়েটা আমিই ভেঙে দিয়েছি। আমার বোন জিমিনা যখন জানায় তেকে কোথাও পাওয়া যাচ্ছে না, অনেক খুঁজেছি। তে আমার জীবন থেকে চলে যাবার পর বুঝতে পেরেছি আমি কি হারিয়েছি। আঙ্কেল বিশ্বাস করুন, আমি বুঝতাম না ভালোবাসা আসলে কি। আমার মেয়ে ঋষিতা, আমার মেয়ে, অথচ আমি এমন অভাগা যে নিজের মেয়েকে চিনতে পারিনি। কান্নায় ভেঙে পড়লো জানকো। এমন সময় তে এসে ঋষিতাকে কোলে তুলে নেয়। তে চোখ মেলে দেখে নিজের রুম। তখন সব মনে পড়ে। ঋষিতার কথা মনে হতেই আস্তে আস্তে রুমের বাইরে আসে। তখনই উপরে দাঁড়িয়ে জাংকুক আর জিওপের সব কথা শুনে চোখ দিয়ে পানি ঝরে। তারপর ছুটে আসে ঋষিতার কাছে। চলে যাও এখান থেকে, ঋষিতা আমার মেয়ে, এক্ষুনি যাও বলছি। তে দাঁড়াতে পারে না, ঋষিতাকে নিয়ে পড়ে যাচ্ছিল। জাংকুক ধরে ফেলে। জিওপ ঋষিতাকে কোলে নেয় আর তেকে ভিতরে নিয়ে যেতে বলে। জাংকুক তেকে রুমে নিয়ে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। জাংকুক প্রতিদিন আসে, ঋষিতাকে সময় দেয়, কিন্তু তে কথা বলে না। যেও অনেক বুঝায়, কিন্তু তে কিছুই বলে না। একদিন জাংকুকের মা খুব অসুস্থ হয়ে পড়ে। ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। তে ওনাকে দেখতে যায়। উনি তেকে অনেক পছন্দ করতেন, সবটা জেনেছেন উনি। ঋষিতা ওনারই নাতনি। মাগো, এই বুড়িটাকে আর কষ্ট দিও না। আমার ছেলেটা আর আগের মতো নেই, তুমি তাকে ফিরিয়ে দিও না। তে কিছু বলে না। উনি ঋষিটাকে জড়িয়ে ধরে খুব আদর করে। হাসপাতাল থেকে ওনাকে ছাড়ার পর তে ওনাকে নিজের বাসায় নিয়ে আসে। জাংকুক অনেক আপত্তি করলেও জাংকুকের কোনো কথাই শোনেনি তে। জাংকুক যতই তেকে বোঝাতে চায়, তে কিছুই শুনতে চায় না। যেও বলেন, বাবা, মেয়ে মানুষের মন অভিমান করে আছে। বাইরে যতই কঠিন, ভেতরে তার চেয়েও অনেক বেশি নরম। তুমি হাল ছেড়ো না। প্রায় মাসখানেক কেটে যায়। জাংকুক বেশিরভাগ সময় মা আর মেয়েকে দেয়, কিন্তু তের কাছে ভিড়তে পারে না। জাংকুক যখন বুঝতে পারলো তে তাকে চায় না, তখন সে একটা সিদ্ধান্ত নিল। সেদিন ঋষিতা আর মায়ের সাথে দেখা করে চলে আসার সময় একটা প্যাকেট দারোয়ানের হাতে দিয়ে তেকে দিতে বলে। ঘন্টা দুয়েক পর, ম্যাডাম, এই প্যাকেটটা জাংকুক স্যার আপনাকে দিয়ে গেছে। 2টো বাজলে আপনাকে দিতে বলেছে। তে হাতে নেয়, খুলে দেখে একটা পাসপোর্ট আর কিছু কাগজপত্র, সাথে একটা খাম। পাসপোর্টটা জাংকুকের মায়ের। তে খামটা খুলে চিঠিটি হাতে নেয়। তে, এই চিঠিটা যখন তোমার হাতে, তখন আমি তোমার থেকে অনেক দূরে চলে আসছি। আমি জানি আমি ক্ষমার যোগ্য নই, তবুও এক বুক আশা নিয়ে তোমার দুয়ারে দাঁড়িয়েছিলাম। তোমাকে খুঁজে পেয়েছি, আমার মেয়ের মুখ দেখতে পেরেছি। এক জীবনে আর কি চাই আমার। জীবনে কাউকে ভালোবাসিনি, তোমাকেও না। কিন্তু তুমি চলে যাবার পর বুঝতে পেরেছি তোমাকে ভালোবাসতে শুরু করি। এখনো ভালোবাসি। আম্মুর জন্য, আমার জন্য অনেক করেছো, ঋণী হয়ে গেলাম। আরো একটা দিন কষ্ট করে আম্মুকে একটু দেখে রেখো, যদিও সেটা তোমাকে বলে দিতে হবে না। সামনের মাসেই জিমিনা এসে আম্মুকে নিয়ে যাবে। ঋষিটা তোমারই রইল। নিজেকে ওর বাবার পরিচয় দেওয়ার যোগ্যতা আমি রাখি না। ও তোমার কাছেই ভালো থাকো। আমার ভালোবাসা আর দোয়া সবসময় থাকবে ঋষিতার জন্য। তোমার কাছে ক্ষমা চাইবার মুখ নেই আমার। তুমি যখন চাইছো না, তখন আমি আর তোমাকে বিরক্ত করব না। চলে যাচ্ছি তোমার জীবন থেকে। ক্ষমা করতে না পারো, ঘৃণা তো করতে পারবে, তাই করো। ঋষিতার সাথে কাটানোর সময় আমার জীবনের সেরা সময়। ভালো থেকো, জাংকুক।
তে চিঠিটা হাতে নিয়ে পাথরের মতো বসে আছে। জেহব এসে বললেন, কিরে মা, কি হয়েছে? তে চিঠিটা এগিয়ে দেয়। চিঠি পড়ে জেহব বললেন, বড় ভুল করেছিস তুই। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন তাকে একটা সুযোগ দিতে হয়, কিন্তু তুই সেটাও দিসনি। ঋষিতা কেন তার বাবার আদর থেকে বঞ্চিত হবে? এমন সময় ইউনোর ফোন। ম্যাডাম, জাঙ্কুক সাহেব অ্যাক্সিডেন্ট করেছে। কি? জি ম্যাডাম, অবস্থা খুবই খারাপ। আপনি কি আসতে পারবেন একবার? কোথায় এখন? ইউনো হাসপাতালের নাম বলল। তে যেহোক তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছালেন। অপারেশন চলছে। তে দু চোখ ভেসে যাচ্ছে। অপারেশন শেষে ডাক্তার জানালেন অবস্থা ভালো নয়, দোয়া করেন। এখনো জ্ঞান ফেরেনি। জাঙ্কুক জ্ঞান ফিরে পরের দিন। হাত ভেঙে গেছে, মাথায় আঘাত পেয়েছে, পায়ের হাড় ফেটে গেছে। জাঙ্কুক ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছে সেটা বুঝতে কারো বাকি রইল না। 15-20 দিন হাসপাতালে ছিল। সব দেখাশোনা তে নিজেই করেছে। জাঙ্কুক শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে তেকে। তে, হুম, তুমি বাসায় চলে যাও, রেস্ট নাও। সারা দিন রাত এখানে পড়ে থাকলে চলবে? সেটা আপনাকে বুঝতে হবে না। কেন এত করছো আমার জন্য? উফ, খুব বেশি কথা বলেন আপনি। চুপ থাকেন তো। জাঙ্কুক চুপ হয়ে যায়। ঋষিতা প্রতিদিন সবার সাথে এসে দেখে যায় পাপা। ঋষিতা, তুমি আমার পাপা আগে বলনি কেন? তুমি তো ভীষণ দুষ্টু। জাঙ্কুক মেয়েকে এক হাতে জড়িয়ে কাছে নিয়ে কপালে চুমু খায়। 1 মাস পর হাসপাতাল থেকে ছাড়া পায়, তবে হাত এখনো ঠিক হয়নি, গলায় ঝুলিয়ে রাখা। তে ধরে নিয়ে যায় রুমে, তারপর বিছানায় হেলাম দিয়ে বসিয়ে দেয়। তের মুখ জাঙ্কুকের খুব কাছে। জাঙ্কুক তের সামনে চুলগুলো সরিয়ে দেয়। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে লজ্জায় চোখ সরিয়ে নেয়। জাঙ্কুক নিজের হাতে খেতে পারে না, তে খাইয়ে দেয়। জাঙ্কুকের মা ঋষিতা যেহোক ঘরে আসেন। ঋষিতা ছুটে গিয়ে জাঙ্কুকের কাছে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। পাপ্পা, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও। প্যারিস ডেতে তুমি, আমি আর আম্মু একসাথে স্কুলে যাব। আমার ফ্রেন্ডরা সব সময় পাপাদের কথা জিজ্ঞাসা করে, আগে তো তুমি আসোনি। জাঙ্কুকের চোখ জলে ভরে যায়। তে প্রসঙ্গ পাল্টে বলল, বাবা, তুমি অফিসে গিয়েছিলে? হ্যাঁ রে মা, তুই অফিস নিয়ে চিন্তা করিস না। জাঙ্কুকের খেয়াল না। এসো দাদু ভাই, আমরা পরের গল্পটা শুনবো, এখনো শেষ হয়নি। এখন বলবে? খুশিতে লাফিয়ে ওঠে ঋষিতা। চলো। ওনারা চলে যায়। বাইরে ঝুম বৃষ্টি। জাঙ্কুক বৃষ্টি দেখার চেষ্টা করছে। বারান্দায় যাবে? না থাক, কষ্ট করে নিতে হবে না, এখানেই ঠিক আছে। তে জাঙ্কুকের কথায় কান না দিয়ে ওকে বারান্দায় নিয়ে বসিয়ে দেয়, নিজেও পাশে বসে। জাঙ্কুক তের একটি হাত নিজের কাছে টেনে নেয়। তে, ক্ষমা করতে পারবে আমায়? তোমার কি মনে হয়? জাঙ্কুক তের হাত ওর বুকের পাশে চেপে ধরে। এইখানটা খুব ফাঁকা পড়ে আছে, কেউ কি পূর্ণ করে দেবে? তে লাজুক হেসে জাঙ্কুকের বুকে মাথা রাখে। মাথায় চুমু খেয়ে জাঙ্কুক আরো শক্ত করে জড়িয়ে ধরে তেকে। তের মাথায় হাত বুলিয়ে দেয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তখনও জাঙ্কুকের বুকে লেপ্টে আছে তে। কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। জাঙ্কুকও ডাকেনি। অনেকদিন ঠিক মতো না ঘুম না খাওয়া, জাঙ্কুকের সেবা করে যাচ্ছে। এই রে, সন্ধ্যা হয়ে গেছে, আমাকে ডাকেননি কেন? কেন ডাকবো? উঠতে হবে না? সেই দুপুর থেকে এখানে, সবাই কি ভাববে? যা ইচ্ছে ভাবো, তুমি কোথাও যাবে না, এইখানেই থাকবে। হয়েছে হয়েছে, এবার ভিতরে চল। এভাবে আর কতক্ষণ বসে থাকবে? জাঙ্কুককে ভিতরে নিয়ে যায়। রাতে জাঙ্কুকের ঘুমানোর আগ পর্যন্ত তে পাশে বসে থাকে। পরের দিন সকালে জাঙ্কুকের ওষুধ খাওয়ানোর পরে যেহপার জাঙ্কুকের মা আসেন। বাবা, তোমাদের দুজনের সাথে কিছু কথা বলতে আসলাম। বলেন আঙ্কেল। আর কতদিন আঙ্কেল ডাকবে বলো তো? এবার তো বাবা ডাকো। জাঙ্কুকের মা বললেন, তোদের বিয়েটা সেরে ফেলতে চাই, কিন্তু আমি তো এখন বিয়ে করতে পারবো না, গম্ভীর মুখে বলল জাঙ্কুক। তের মুখ শুকিয়ে যায়, সামনে থেকে সরে সবার পিছনে গিয়ে দাঁড়ায়। বিয়ে করতে পারবে না মানে? কি বলছো এসব? আপনি বলেন বাবা, আমি ভাঙা হাতে কিভাবে সাইন করব? শুধু মুখে কবুল বললেই হবে না, পাকাপোক্ত আইনি প্রমাণ রাখতে হবে, যাতে কেউ পালাতে না পারে। নটি বয়, বেশি বেশি। তবে তাড়াতাড়ি সেরে ওঠো। বাবা, সামনের মাসে জিমিনা আসবে, জিমিনাকে সারপ্রাইজ দিব।
বিয়ে জিমিনে আসলেই হবে, তাই তো? তাহলে এটাই ঠিক রইল। সামনের মাসে জিমিন আসার তারিখের সাথে মিলিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে নেব। 1 মাস পর জাংকুক পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এয়ারপোর্টে এসেছে জিমিনদের নিতে। এত কিছু হয়ে গেছে, কেউ জিমিনকে কিছুই জানায়নি। জাংকুকের অ্যাক্সিডেন্টের কথা শুনলেও তের কথা সবাই গোপন রেখে গেছে। এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার পথে জাংকুক সব জানায় জিমিনকে। জিমিন কি যে খুশি হয়েছে। বাসায় এসে কলিং বেল বাজাতেই তে দরজা খুলে। তেকে দেখে জিমিন জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। আরে বাবা, সব কান্না এখানেই কেঁদে ফেলবি? ভাবির জ্বালাতন সহ্য করে কবে কাঁদবি? তোর বউ কি জ্বালাবে রে আমাকে? ননদিনীর অত্যাচার সইতে হবে তাকে। জিমিনের কথায় সবাই হেসে ওঠে। তুমি আমার ঝুমু পিপি? এটা কে গো, এত সুইট রসগোল্লা? কে গো তুমি? ঝুমু কোলে তুলে নেয় ঋষিটাকে। এ মা, তুমি আমাকে চিনো না? উফ, তুমি কি এঞ্জেল? আমাকে কি এঞ্জেলের মতো দেখাচ্ছে? কি বোকা তুমি। ঋষিটা খুব মজা পায়। তাই তো, আমি কি বোকা? তবে তুমি কে আমি তা জানি। বলো তো আমি কে? তুমি হলে আমাদের সাজের প্রদীপ, আমাদের এঞ্জেল। এবারও পারলে না। উফ, কি যে করি তোমাকে নিয়ে। কপাল চাপড়ে বলল ঋষিটা। আমি ঋষিটা বুঝেছো? আরে পাকা বুড়িমা, বুঝেছি। ঋষিতার গালে চুমু খায় জিমিনা। 1 সপ্তাহ পরে ঘরোয়া আয়োজনে বিয়ে হয়ে যায় জাংকুক আর তের। ফুলসজ্জার রাতে তেকে ঘরে দিয়ে দরজায় তালা দিয়ে দেয় জিমিনা আর সুগা। ভিতরে ঢুকতে হলে চাবি লাগবে, আর চাবি আমাদের কাছে। তোর কাছে তো খুলে দে। ইস, কি তারা! চাবি চাইলে বকশিশ দাও, তবেই দিব। 1 পয়সাও দিব না। আমার বউ, আমার বাসর ঘর, আর টাকা দেব তোদের? তাহলে সারা রাত বাইরেই দাঁড়িয়ে থাকো, আমরা চললাম। আরে শোন, এই নে 500 টাকা। মাত্র 500 টাকা? মাত্র কি, এটাই বেশি। 5000 হলে ভেবে দেখতে পারি। কি? ভাগ এখান থেকে। শেষ পর্যন্ত 3000 টাকা দিয়ে চাবি উদ্ধার করলো জাংকুক। তে উঠে জাংকুককে সালাম করতে যায়, আর জাংকুক সোজা কোলে তুলে নিয়ে যায় তেকে। অতঃপর আকাশের এক ফালি চাঁদ জানালা গড়িয়ে উকি দেয় ঘরে। একটা নতুন স্বপ্নের হাতছানিতে শুরু হয় জাংকুক আর তের জীবন। ঋষিতা তাদের আধার ঘরের আলোর প্রদীপ হয়ে সারা ঘর আলোয় আলোয় ভরিয়ে রাখে। তে হয়তো প্রথম জীবনে ভুল করলেও ভাগ্য তার সহায় ছিল, তাই সে জিওপের মতো বাবা আর সুন্দর পরিবার পেয়েছে। জাংকুকও তার ভুল বুঝতে পেরে তের কাছে ফিরে এসেছে। কিন্তু সবার ভাগ্য এরকম সহায় হয় না। তাই আমাদের উচিত জীবনে এমন কোনো ভুল না করা যার জন্য ভবিষ্যতে আমাদের পস্তাতে হয় এবং সারা জীবন কান্না করতে হয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।